প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আমি বুলবুল হাসান। আজকে আমরা কথা বলবো মুস্তাফিজ ইস্যু নিয়ে, ক্রিকেট এবং রাজনীতি। আপনারা জানেন যে মুস্তাফিজ ইস্যু আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভারত বাংলাদেশের বিভিন্ন স্ফিয়ারে উত্তাপ ছড়িয়েছে, বিতর্ক ছড়িয়েছে, এবং স্বাভাবিকভাবেই অনেকে মনে করেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নতুন সমীকরণ তৈরি করেছে। তো কাজে আজকের এই অনুষ্ঠানে কথা বলবার জন্য আমরা ভারত থেকে এবং বাংলাদেশ থেকে দুজন অতিথিকে লন্ডন থেকে যুক্ত করেছি। আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হয়েছেন শায়ক ব্যানার্জি। তিনি দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক, স্পেশাল করেসপন্ডেন্ট। এবং আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন নোমান মোহাম্মদ। তিনি ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক। নট আউট নোমান নামে তার একটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সেটি তিনি পরিচালনা করেন। আজকের এই অনুষ্ঠানের শুরুটা আমরা করতে চাই দর্শক শায়ক ব্যানার্জিকে দিয়ে। আমি শুরুটা করতে চাই যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে খেলাধুলা, ক্রিকেট, এটির বাইরেও ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটির যে গতি প্রকৃতি, বিশেষ করে বেগম জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং তার আসাটা একটা সিম্বলিক সিগনিফিক্যান্স রয়েছে বলে অনেকেই মনে করেন, এবং সেটির সূত্র ধরে এক ধরনের ইতিবাচক ভাবনা অনেকের মাথায় এসেছিল যে সম্পর্কের ক্ষেত্রে হয়তো একটা নতুন ইতিবাচক ধারা তৈরি হতে যাচ্ছে। কিন্তু এই মুস্তাফিজের যে ঘটনাটি, সেই ঘটনাটি আবার সব কিছুকে ওলটপালট করে দিয়েছে। আমার প্রশ্নটি আপনার কাছে যে ভারতের দিক থেকে দীর্ঘমেয়াদী ক্রিকেটীয় যে সম্পর্ক বা ক্রিকেট কেন্দ্রিক যে ভাবনা, সেটিকে ছাপিয়ে রাজনীতি কেন প্রাধান্য পেল, বা রাজনীতি যে প্রাধান্য পেয়েছে সেটি আপনি এগ্রি করেন কিনা? শায়ক, প্রথমে আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং। দেখুন, যেটা আপনি এক্ষুনি বললেন যে এই রাজনীতি, এই ব্যাপারটাই যেটা মনে হচ্ছে যে এখন সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মানে আমি যে কথাটা প্রথমেই বলবো যে মুস্তাফিজুরকে যে কারণে বাদ দেওয়া হলো আইপিএল থেকে, মানে যেটা কেকেআর আমাদের জানিয়েছিল যে they have been instructed by the BCCI to drop Mustafizur from the squad. তো এবার কি মানে যে এক্স্যাক্টলি কি কারণে তাকে যে দল থেকে বাদ দেওয়ার এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার নয়। যে কারণটা বিসিসিআই আমাদের জানিয়েছে সেটা অত্যন্ত ভেগ, অ্যাব্রাপ্ট একটা, মানে অন দিস লাইন্স এরকম একটা কিছু, সেটা খুবই ভেগ। এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এক অন্য দেশে কি হচ্ছে, সেখানকার পলিটিক্যাল সিনারিও বলুন বা যাই বলুন, সেটা মাথায় রেখে ওয়াই পেনালাইজ আ প্লেয়ার? And once you have taken him in your team, ভারতীয় মূল্যে সেটা 9 কোটি টাকা এরকম ছিল, 9 কোটি 20 লাখ রুপি। জি হ্যাঁ। তো এত হেফটি অ্যামাউন্ট দিয়ে তাকে নেওয়া হলো, and after a few days he gets dropped. তো এটা অত্যন্ত আনফেয়ার on the part of the player, অত্যন্ত আনফেয়ার এটা। এখন এই বিষয়ে মিস্টার ব্যানার্জি, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই ধরনের সিদ্ধান্ত সাধারণত যে ক্রিকেট বোর্ড রয়েছে, বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভেতরে আলোচনা সাপেক্ষে নেওয়ার কথা ছিল, কিন্তু ভারতীয় গণমাধ্যমের সূত্র যদি আপনি পর্যালোচনা করেন বা বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে সেখানে ইন্টারনালি এই বিষয়গুলো আলোচনা করা হয়নি। অর্থাৎ অনেকেই ইঙ্গিত করছেন যে এটি হয়তো রাজনৈতিকভাবে রাষ্ট্রের আরো উচ্চ পর্যায় থেকে এটি এসেছে। তো এই লিঙ্কটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আরো একটু তথ্য নিশ্চয়ই অনেকেরই জানা আছে, সেটি হচ্ছে যে ভারতের একজন প্রভাবশালী বিজেপির মন্ত্রীর পুত্র এখন বোর্ডের দায়িত্বে রয়েছেন। এটির সঙ্গে কোনো সংযোগ থাকতে পারে বলে আপনি মনে করছেন? না, দেখুন, যে খবরটা আমার কাছে ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
একটা এক্সপ্লেনেশন হয়তো চাইতো বিসিসিআই থেকে, মানে অ্যাটলিস্ট কারণটা জানতে চাইতো যে on what grounds has Mustafizur been excluded from the IPL. কিন্তু তারপর পরিস্থিতি এমন হয়ে গেল যে সেটা জানারও আর কোনো স্কোপ রইল না। তো তো আমার মতে এই পুরো জিনিসটাই তো রাজনৈতিক হয়ে গেল পুরো। যে কারণে মুস্তাফিজুরকে ড্রপ করা হলো সেটা পুরোপুরি রাজনৈতিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাইট। আর আর এখন যা চলছে, মানে আমি যদি খুব ভুল না হই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো অতটাও কড়া পদক্ষেপ নিতে চায়নি। তারা যে তাদের এখনকার যে স্টান্স, সেটাও তো খানিকটা বিকজ অফ পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স। তো এই সিচুয়েশনটা মানে এটা খুবই আনফরচুনেট যে যে এই মুহূর্তে গোটা সাবকন্টিনেন্টেই ইটস পলিটিক্স দ্যাট ইজ ডিক্টেটিং ক্রিকেট। রাইট, আসবো আপনার কাছে। আমি একটু নোমান মোহাম্মদ আপনার কাছে আসতে চাইছি। আপনি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে এই ইস্যুতে অনেক ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসছে এবং একটা টার্ম খুব জনপ্রিয় হয়েছে যে ডিজিটাল ন্যাশনালিজম বা সোশ্যাল মিডিয়ার যে ন্যাশনালিজম, হ্যাঁ, সেটি প্রকৃত ন্যাশনালিজমের যে কনসেপ্ট সেটিকে ছাপিয়ে এক ধরনের আবেগ নির্ভর জায়গায় চলে যাচ্ছে কিনা সেটি নিয়েও বাংলাদেশে অনেক ধরনের আলোচনা হচ্ছে, ভারতেও হচ্ছে ইনফ্যাক্ট। কিন্তু তামিম ইকবালের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে যে প্রতিক্রিয়া এবং বোর্ডের একজন সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন সদস্য, তিনি ভারতীয় দালাল হিসেবে তাকে আখ্যা দিয়েছেন। এখন এই বিষয়ের আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই যে এই পুরো বিষয়টাতে বাংলাদেশ কি করবে, কি করা উচিত, এগুলো নিয়ে নৈর্ব্যক্তিক আলোচনা হলেও সেখানে এক ধরনের আবেগী মন্তব্য, আক্রমণ, পাল্টা আক্রমণ, এগুলো শুরু হয়ে গেছে। আপনি এই ডেভেলপমেন্টগুলোকে কিভাবে দেখছেন নোমান? আনফরচুনেট ফার্স্ট অফ অল, কারণ পুরো বিষয়টা হচ্ছে গিয়ে রাজনৈতিক, এর মধ্যে খেলাধুলার লেশ মাত্র নেই, বিন্দু মাত্র এর মধ্যে ক্রিকেট আর নেই। এখন খেলাটা যেই জায়গা থেকে শুরু হয়েছে এবং যেই জায়গাটাতে রয়েছে এবং যেই জায়গাটাতে যাচ্ছে, কোনোটার মধ্যে ক্রিকেটের সিও নেই। পুরোটাই হচ্ছে গিয়ে পলিটিক্স, পুরোটাই হচ্ছে গিয়ে রাজনীতি। এবং সেইখানটাতে রাজনৈতিক ফায়দা লোটার জন্য সীমান্তের এপারের এবং ওপারের দুই পারের সরকারি ক্রিকেটটাকে তারা দাবার গুটি হিসেবে ইউজ করছে। এবং সেইখানটাতে বলির পাঠা হচ্ছে ক্রিকেট, বলির পাঠা হচ্ছে মুস্তাফিজুর রহমান। সো এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে আনফরচুনেট পার্ট। এর মধ্যে হচ্ছে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো ডিসিশন নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে বাদ দেওয়ার ডিসিশন নেয়নি, এটা ফুল স্টপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল এ মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে আমরা ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবো না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশন না, বাংলাদেশ সরকারের ডিসিশন। এবং তামিম ইকবাল যেই কথাগুলো বলেছেন, সবচেয়ে লজিক্যাল কথা তিনি বলেছেন। ফার্স্ট অফ অল তিনি সাহস করে কথা বলেছেন, সেই জন্য তাকে আমি সাধুবাদ জানাই, কারণ স্রোতের বিপরীতে গিয়ে সাহস করে কথা বলার মানুষ খুব কম। বাংলাদেশ ক্রিকেট এটার সাফারার হবে, যে এটার সাফারার শুধুমাত্র একটা টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলার মধ্যে সীমিত থাকবে না। বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে এইটার এমন সাফারার হওয়ার আশঙ্কা রয়েছে, ভারত যদি তারা এইটাকে, ভারতীয় ক্রিকেট বোর্ড এটাকে তাদের ইগোর জায়গা থেকে নিয়ে নেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট যেই সাফার করবে সেইখান থেকে বাংলাদেশের পক্ষে ঘুরে দাঁড়ানোটা ভীষণ রকমের মুশকিল। এখন ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে যদি ওটা হতো, আমার কাছে এটার একটা ব্যাখ্যা থাকতো, কিন্তু যখন এটা রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে আসে, তখন আসলে এইটাকে দুর্ভাগ্যজনক বলা ছাড়া কিছু বলার থাকে না। তামিম যেই কথাগুলো বলছেন খুবই লজিক্যাল কথা বলেছেন, যে এটা ভবিষ্যৎ চিন্তা করে নেওয়া উচিত, 10 বছর পর বাংলাদেশ ক্রিকেট কি হবে সেটা চিন্তা করে নেওয়া উচিত। বিসিবি অবশ্যই গভর্নমেন্টের একটা অধীনে একটা বডি, গভর্নমেন্টের কাছ থেকে তারা পরামর্শ নিতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশন তাদের নেওয়া উচিত। সবগুলোই তো লজিক্যাল কথা। সেইখানে ক্রিকেট বোর্ডের একজন সিটিং ডিরেক্টর যখন তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন এবং সেইখানটাতেই তিনি থেমে থাকেন না, সোশ্যাল মিডিয়াতে রিপারকেশনের প্রেক্ষাপটেও আজকে তিনি বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন। তার ফেসবুকে তিনি আরো একটা পোস্ট লিখেছেন, সেখানে তিনি বলেছেন তামিম ইকবাল ভারতের হয়ে ব্যাটিং করেছেন। তার মানে জিনিসটা এটা শুধু ক্রিকেটের না, যেই ভদ্রলোক এই কাজটা করছেন ক্রিকেট বোর্ডের, তিনিও সরকারের এজেন্ডা সার্ভ করার জন্য এই কাজটা করছেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং আমার আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশের ক্রিকেটটা যেন ধ্বংস হয়ে যায়, সেইটার একটা বড় পরিকল্পনার অংশ হিসেবেই
আমাদের ক্রিকেটটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, এখন নোমান আপনি আমাকে বলেন যে সেই যা কিছু হয়েছে মোস্তাফিজকে কেন্দ্র করে, আপনি বলছেন যে এইভাবে বিষয়টিকে হ্যান্ডেল নাও করা যেতে পারতো, কিভাবে করা যেতে পারতো বলে আপনি মনে করছেন? মানে সরাসরি আপনি মনে করছেন যে বিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে বিষয়টিকে ডিফারেন্টলি হ্যান্ডেল করতে পারতো বলে আপনি মনে করছেন? অবভিয়াসলি, এবং বিসিবি সেই পথেই হাঁটছিল। আচ্ছা, মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সেটা বাংলাদেশের মানুষের আত্মমর্যাদায় আঘাত করার মতো, আমাদের আত্মসম্মানে লাগার মতো, এবং সেইখানটাতে আমাদের একটা প্রতিক্রিয়া, ভীষণ করা প্রতিক্রিয়া দেখানোটা প্রত্যাশিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকেও সেইটাই আমরা চাই। সো ক্রিকেট বোর্ড সেইখানটাতে ফার্স্ট অফ অল মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হলো এই একটা ফর্মাল ইমেল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠাবে, এইটা তো আসলে নো ব্রেইনার, এটা তো আসলে একটা নর্মাল প্রসিডিউর। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডকে সেটা পাঠাতে দেয়া হয়নি, কেননা আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো না। এইটা এখন যে পুরো বাংলাদেশ জুড়ে যে সেন্টিমেন্ট, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, সেটার পক্ষে যায়। তাতে যদি ক্রিকেটের সর্বনাশ হয়ে যায়, হয়ে যাক। এখন যারা সরকারে রয়েছেন, এখন যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন, 1 মাস পর তিনি থাকবেন না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো থাকবে। কিন্তু সেইটা নিয়ে তার কিংবা তার সরকারের কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। আমার বরং মনে হয় এই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কাজে লাগিয়ে আমরা একটা বিরাট প্রতিবাদ করে ফেললাম, যেখানটাতে আমরা ওয়ার্ল্ড কাপই বর্জন করে ফেললাম। সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে মানুষের ওই আবেগের জায়গাটা নিয়েই তারা খেলেছেন এবং অলমোস্ট তারা সাকসেসফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করণীয় ছিল, আমি তাদের ওই স্ট্যান্ডের সঙ্গে 100% একমত, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, অতএব তারা প্রথমত চিঠি দিয়ে জানতে চাইতে পারতো যে কেন বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত আইপিএল এর খেলা যে বাংলাদেশের সম্প্রচার বন্ধ করে দিয়েছে, আমি এটার সঙ্গে একমত। ইভেন আমাদের সিকিউরিটি যদি থ্রেট থাকে, সেই জিনিসগুলো নিয়েও ভারতের সঙ্গে কথা বলা, মানে আইসিসির সঙ্গে এখানে আয়োজক যেহেতু, তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। কিন্তু নেগোসিয়েশনের স্টার্টিং পয়েন্টে যদি আমরা চূড়ান্ত জায়গায় চলে যাই যে না, আমরা ভারতের মাটিতে খেলবো না, মানে খেলবোই না, এবং ভারতের সঙ্গে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল আনঅফিসিয়াল সব চ্যানেলের যোগাযোগটা কাট অফ করে রাখছি, তার মানেটা কি? তার মানে তো আমরাই খেলতে চাই না। আমরা না খেললে এইখানটাতে যারা হচ্ছে গিয়ে সুযোগ সন্ধানী, রাজনৈতিক ফায়দা যাদের লোটার কথা, তাদের জন্য সেটা ভালো হয়। সবই ঠিক আছে, কিন্তু ক্রিকেট বোর্ডকে ওই স্ট্যান্ডটা নিতে তারা বাধ্য করেছে। জি নোমান, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে আপনাকে যদি কেউ অপমান করে, সেক্ষেত্রে আপনি কি অপমানের বিপরীতে তাকে জিজ্ঞেস করবেন যে কেন অপমান করলেন, নাকি আপনি এক ধরনের প্রতিক্রিয়া দেখানোটাকে স্বাভাবিক মনে হয় না আপনার কাছে? মানে কোনটা মানে আসলে? কেন কেন আমাকে অপমান করলেন সেইটা জিজ্ঞেস করাটা কি প্রতিক্রিয়া না? মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দিয়ে দিলেন এইটা নিয়ে যদি আমরা একটা চিঠি লিখি, যেই চিঠির খসড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং এ পর্যন্ত লেখা হয়েছে, ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের উপস্থিতিতে লেখা হয়েছে, কেউ কেউ সরাসরি ছিলেন, কাউরা জুম মিটিং এ কেউ কেউ ছিলেন, কিন্তু সেই চিঠি পাঠানোটা কি অপমানের জবাব দেওয়ার মতো যথেষ্ট বলে মনে হয় না? আমাদের অপমান করেছে সেটা তো আমি অস্বীকার করছি না, এবং অবশ্যই আমি আবারও রিপিট করছি, মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে, ভারত যেই এই আগুন নিয়ে খেলাটা শুরু করেছে, হুইচ ইজ ভেরি রং। কিন্তু সেইখানটাতে আমরা যে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি, সেটা আমার কাছে মনে হচ্ছে ওইটাও ভীষণ রকমের রং। আচ্ছা, আমরা আত্মমর্যাদার সাথে নিয়েই টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা কিভাবে খেলতে পারতাম, টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো না, এই চিন্তা নিয়ে যখন আমরা নেগোসিয়েশন করি, তখন আসলে এইখান থেকে বাংলাদেশের কিন্তু গেইনার হওয়ার নোমান, এই ধরনের প্রতিক্রিয়া তো নতুন কিছু না। আপনি হয়তো জানেন যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে শুরু করে ভারত নিজেও কিন্তু এই স্ট্যান্ড নিয়েছে এর আগেও, যে যাদের সঙ্গে সমস্যা রয়েছে বা যে রাষ্ট্রে তারা মনে করছে নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে, এই ঘটনাগুলো তো আগে ঘটেছে। এখানে এগুলো সবই ঠিক আছে, সবই ঠিক আছে, আমি এগুলো সবই মেনে নিচ্ছি, এবং এই ক্রিকেট হিস্ট্রি সেই পার্টটাও ধরেন হচ্ছে আমরা সবাই তো জানি। পয়েন্ট হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমানকে ভারত বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে কি ভারতে বাংলাদেশের খেলাটা, নিরাপত্তার সংখ্যাটা এত প্রবল হয়ে উঠলো? আপনি আমাকে এইটা বলেন। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অফিসিয়ালি বলছেন, আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট অফিসিয়ালি বলছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অফিসিয়ালি বলছেন, আমাদের হচ্ছে গিয়ে ওই তথ্য সম্প্রচার উপদেষ্টা অফিসিয়ালি বলছেন যে একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে পারবে না, পুরো বাংলাদেশ টিমকে কিভাবে নিরাপত্তা দিবে? মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণে ভারত আইপিএল খেলতে দিচ্ছে না, এটা ভারত কোথায় বলেছে? না, কোথাও বলেনি, কিন্তু আমি একটু আপনাকে ক্রিকেট বোর্ড কোথায় বলেছে? নোমান, আমি বলেনি। আপনাকে একটু পড়ে শোনাই। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে ঘটতে থাকা ঘটনাবলীর প্রেক্ষিতে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাগুলো আসলে কি? হ্যাঁ, ঘটনাগুলো কি সেটাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে চাইবে, এটাই তো প্রসেস।
ঘটনাগুলো কি সেটাই তো জানতে চাইবে। সেই জানতে চাওয়ার প্রেক্ষাপটে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বলে যে না আমরা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছি না বলেই আমরা তাকে আইপিএল থেকে বাদ দিয়েছি, তখন বাংলাদেশ সেই ডকুমেন্টটা আইসিসির কাছে সাবমিট করবে যে দেখো আমাদের একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে পারছে না, ফলে ওয়ার্ল্ড কাপে আমাদের 15 জন ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তা, মিডিয়া, দর্শক তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে। আমাদের কাছে তো সেই ডকুমেন্টেশন নাই রে ভাই। রাইট। আমরা তো এটা হাওয়া থেকে বলছি যে নিরাপত্তার কারণে তাকে আসলে খেলতে দেওয়া উচিত। আসবো আপনার কাছে নোমান। আমি একটু শাহেদ ব্যানার্জি আপনার কাছে আসতে চাই। যেটি নোমান মোহাম্মদ বলেছেন তার শুরুর দিককার বক্তব্যের একটি জায়গায় তিনি বলেছেন যে দুদেশেরই সরকারের দিক থেকে বা রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, বোর্ডকে স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি জানি না আপনার দেশের বিসিসিআই এর ফরমেশনটা কি, মানে সেখানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা স্বাধীন বোর্ড, যদি আমাদেরকে একটু বলেন। দেখুন, আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে প্রথমে একটা কথা আমি একটু মানে সহজ করে বলতে চাই যে আমি যদি এখানে সব বেশি বলে দিই তাহলে হয়তো আমি ঝামেলা করে যেতে পারি। আন্ডারস্ট্যান্ড। তো আমি যেটুকু বলছি সেটা হচ্ছে যে আহ, এই মানে মানে অ্যাট প্রেজেন্ট ইন দ্য ইন্ডিয়ান স্পোর্টস ফ্র্যাটার্নিটি একটা সাম সর্ট অফ পলিটিক্যাল ইন্টারফারেন্স কিন্তু আছেই। রাইট। হ্যাঁ, তো এখানে সে আপনি বিসিসিআই বলুন কি অন্য কোনো খেলার বোর্ডের কথাই বলুন না কেন, তো তারা কতটা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারবে কি না সে নিয়ে একটু ডাউট থাকবে। কিন্তু এটুকু আমি মানে মানে আমি এতদিন আমি যেটুকু ক্রিকেট কভার করেছি বা আমি যেটুকু বুঝি, মানে আমি এটুকু বলতে পারি যে ভারতে বা অ্যাটলিস্ট আমাদের এই কলকাতায় যদি বাংলাদেশ দল খেলতে আসে, নিরাপত্তা নিয়ে আমার মনে হয় না এখানে অ্যাটলিস্ট কলকাতায় কোনো রকম কোনো সমস্যা হতে পারে। এটা অফকোর্স আমার পার্সোনাল ভিউ, এটা ব্যক্তিগত মতামত আমার। সে যতই এখন পরিস্থিতি চেঞ্জ হোক বা নাই হোক, এখানে যদি বাংলাদেশ টিম খেলতে আসে আমার মনে হয় না যে নিরাপত্তার দিক দিয়ে যে দলের খেলোয়াড় বলুন বা সাপোর্টার বলুন বা যে ভিজিটিং মিডিয়া কন্টিনজেন্ট যারা আসবেন, এনাদের সিকিউরিটি নিয়ে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। অ্যাটলিস্ট কলকাতায় তো আমার মনে হয় না কোনো কোনো সমস্যা হবে। এখন যেটি জানার সেটি হচ্ছে যে ক্লিয়ারলি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে, মানে একটা বিশ্লেষণ এরকম রয়েছে যে সেই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তাদের যে পলিটিক্যাল এজেন্ডাগুলো রয়েছে, মানে হিন্দুত্ববাদী যে এজেন্ডা বা উগ্রপন্থী যে এজেন্ডাগুলোকে তারা রাজনীতিতে নিয়ে আসতে চায়, মোস্তাফিজের সঙ্গে সেটির সরাসরি সংযোগ রয়েছে। চলমান যে ভারত বাংলাদেশ সম্পর্ক, সেটির একটা কন্টিনিউটি আপনি বলতে পারেন ভারতের দিক থেকে। তো আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো তো বিসিসিআই নিচ্ছে, মানে ভারত বাংলাদেশ সম্পর্কের মাত্রা নির্ধারণ করছে কি বিসিসিআই এটির মাধ্যমে, নাকি মানে সাউথ ব্লকের ভূমিকাটা কি আসলে, যদি একটু বলেন। দেখুন, প্রথমে আপনি যেটা বললেন যে যেহেতু এখানে ইলেকশন আসছে, আমার মনে হয় ইলেকশনে মানে কোনো সাম্প্রদায়িক কোনো দল তারা যতই এখানে ঝামেলা করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গে মানে আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষজন তারা সাম্প্রদায়িক নয়। আমি এটুকু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিছু টুকটাক ঝামেলা হয়তো হয়, হ্যাঁ, কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িকতার, হ্যাঁ মানে এটাও ঠিকই যে কিছু গোষ্ঠী এখানে আগের ইলেকশনে দাঙ্গা লাগাবার চেষ্টা করেছে, ঠিক আছে, কিন্তু সেটা ওই মানে ওই ম্যাসিভ স্কেল সেটা কখনো চলে যায়নি এবং আমার বিশ্বাস এবারেও যাবে না। আর বিসিসিআই এর কথা আপনি যেটা বলতে চান, মানে আহ, যেটুকু আমি বলতে পারি বিসিসিআই সবসময় চাইবে যে এখানে আহ, বাংলাদেশ দল খেলতে আসুক। কারণ দেখুন,
অলরেডি পাকিস্তান এখানে খেলবে না। হ্যাঁ, সেটা তারা আগেই মানে বিশ্বকাপের সূচি মানে ফাইনালাইজ হওয়ার আগেই সেটা ঠিক হয়ে গেছিল, পাকিস্তান খেলবে না। এরপর যদি আরেকটি দল মানে বাংলাদেশ এখানে না খেলতে আসে, তো এটা ইন সাম ওয়ে অর দি আদার, এটা কি ভারতের একটা ফেস লস নয়? রাইট। যে যে দেশে মানে যে দেশ মানে বিশ্বকাপ হোস্ট করছে, সেই দেশে তো দুটি দেশের দল তারা খেলতে আসতে চায় না, সেটা মানে সেটা তো একটা ফেস লস আমার তো মনে হয়। যা জি মিস্টার ব্যানার্জি, ঠিক আছে, আমার পাকিস্তান আরেকটি আসবে না বিষয় সেটা একটু, অন্য ব্যাপার। রাইট, আমার আরেকটি বিষয় একটু জানার আগ্রহ, সেটি হচ্ছে যে ভারত এই যে যে ক্রিকেট রাজনীতি আইসিসি থেকে শুরু করে সারা পৃথিবীর মানে বলা যায় যে একটা একটা গুরুত্বপূর্ণ সদস্য, এবং একটা সময় ছিল যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এক ধরনের আধিপত্য ছিল, সেটা অনেক ক্ষেত্রেই মানে ডেমোগ্রাফিক একটা অ্যাডভান্টেজের কারণে হোক বা যে কোনো কারণেই হোক ভারতের দিকে ঝুঁকে গেছে। তা এখন বড় শক্তির যে অ্যাটিটিউড হয় বিশ্ব রাজনীতিতেও আমরা দেখি, ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি, মানে ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ভারত কি অনেকটা ট্রাম্পের মতো আচরণ করছে? তবে আপনার প্রশ্নটা আবার একটু বলুন, একটু জি না, আমি সিগন্যাল বলতে প্রবলেম চাচ্ছি হচ্ছে। যে ভারতের যে আধিপত্য মানে বিশ্ব ক্রিকেট রাজনীতিতে, তো সেখানে তাদের যে অ্যাটিটিউড এবং এই যে আমি চাইলেই যা কিছু করে ফেলতে পারি, মানে মুস্তাফিজের ঘটনার ভেতর দিয়ে কি এই বিষয়টার প্রতিফলন হলো কিনা? হ্যাঁ দেখুন, এটা অপ্রিয় সত্যি হলেও অ্যাটলিস্ট খানিকটা সত্যি তো বটেই যে আহ, ভারত থেকে যা রেভিনিউ আইসিসি আর্ন করে, সেটা তো একটা ফ্যাক্টর বটেই। হুম। এবার এতদিন মানে অ্যাটলিস্ট টিল আর্লি 90s অস্ট্রেলিয়া ইংল্যান্ড ছড়িয়ে গড়িয়ে এসেছিল। হুম। এবার আহ, এবার ভারত থেকে এতটা রেভিনিউ যেহেতু, তো আহ, which probably makes it easier for India to, to call the shots. তো এই ব্যাপারটা একটা ফ্যাক্টর তো বটেই। তবে আমি আবার বলবো যে যে মুস্তাফিজুরের সঙ্গে যেটা হয়েছে সেটা আনফেয়ার, ইট ওয়াজ নট ফেয়ার এট অল। রাইট। জনাব ব্যানার্জি, হ্যাঁ আপনাকে ঠিক আছে, ছোট্ট তুমি করে একটু মানে একটা প্রশ্ন করে অতিরিক্ত আমি আবার একটু, ইমোশনাল হয়ে পড়লে। রাইট, জি আমার প্রশ্নটা ছিল যে এই যে শশী হ্যাঁ থারুর থেকে শুরু করে অনেকে এই বিষয়টি নিয়ে বিব্রত বোধ করেছেন, সমালোচনা করেছেন, এটিকে অপরিণামদর্শী বলছেন। তো ভারতের দিক থেকে রিকনসিলিয়েশনের কোনো আভাস পাচ্ছেন কিনা? দেখুন, এই ব্যাপারটা নিয়ে তো অবভিয়াসলি বিসিসিআই আর জলঘোলা করতে চায় না, মানে এটা কিন্তু পরিষ্কারই ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। আর আর যদি আপনি মানে আমাদের মিডিয়ার কথাবার্তা মানে যদি মিডিয়ার কথা বলেন আমাদের, হুম। তো মানে আমি যেটুকু এখানে বলতে পারবো সেটা হচ্ছে যে আমাদের অনেকটা হাত পা বাঁধা আর কি। ধন্যবাদ। আসবো, আমি একটু নোমান মোহাম্মদ আপনার কাছে আসতে চাই। আহ, বিশ্বকাপ ম্যাচে মানে টি-20 ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশ পার্টিসিপেট না করে, সেই না করার যে লোকসানের যে বিষয়টি, অর্থনৈতিক যে ক্ষতি, সেটি বাংলাদেশের দিক থেকেও যেমন একটা চিন্তার বিষয় রয়েছে, ভারতের দিক থেকেও রয়েছে। তো সেই ক্ষেত্রে দুটো দেশের কাছ থেকে যে ধরনের দায়িত্বশীল আচরণ এরকম একটি ঘটনার পরে আমরা আশা করেছিলাম, আপনি মনে করছেন যে সেটি হয়নি। তো সেই ক্ষেত্রে এখন ওয়ে ফরওয়ার্ডটা কি, মানে সামনের দিকে কি করার সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন? বেসিক্যালি খেলাটা আর দুই দেশের ক্রিকেট বোর্ডের হাতে নেই, খেলাটা কখনোই দুই দেশের ক্রিকেট বোর্ডের কারো হাতেই ছিল না। খেলাটা রাজনীতিবিদদের হাতে, ভারতের রাজনীতিবিদদের হাতে, বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে। ফলে সেইখান থেকে আসলে সত্যিকার অর্থে ক্রিকেট বোর্ড তাদের আসলে খুব করণীয় কিছু রয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমি আজকে থেকে আরো 2 দিন আগে যে আপনি যে প্রশ্নটা করলেন দাদাকে, উনি ওইটা বলেননি, আমি আমার প্ল্যাটফর্মে আলোচনাতে বলেছি ভারত হচ্ছে গিয়ে ক্রিকেট বিশ্বের ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছেন তাদের দেশে, পুরো বিশ্ব কিন্তু এটা নিয়ে কোনো হেলদোল নেই। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত যদি নেয় টি-20 ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক শুধু না, ভবিষ্যতেও বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে কঠিন করে দেওয়ার জন্য ইগোর জায়গা থেকে যদি তারা ওরকম সিদ্ধান্তের দিকে ভবিষ্যতেও হাঁটে, ক্রিকেট ওয়ার্ল্ডের কারো হেলদোল থাকবে না।
শেষ পর্যন্ত কি এটা সাফারার হবে বাংলাদেশ ক্রিকেট। এবং আমার বারবার ওই জায়গাটাতেই আসতে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটটা সাফারার হোক, বাংলাদেশের ক্রিকেটটা শেষ হয়ে যাক, এই চাওয়ার জায়গাটা আমি অনেক প্রবল দেখি আমাদের রাজনীতিবিদদের আকাঙ্ক্ষায়, তাদের কাজে কর্মে। সেটা যদি নাই হবে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পুরোপুরি উপেক্ষা করে এইটার কি কি আমাদের প্রভাব পড়তে পারে, শুধুমাত্র একটা টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়, শুধু এইখানটাতে যে সীমিত থাকবে না, সেইটুকু তো আসলে তাদের বোঝা উচিত। এইটুকু তারা বোঝেন বলেও আমার কাছে মনে হয়। কিন্তু যেহেতু তারা মনে করেন যে এই ক্রিকেট খেলাটা না হলেও কিছু হবে না, তাদের ইগোর জয় হবে, তাদের রাজনৈতিক ফায়দা লোটার জায়গাটা রয়েছে, সেই কারণে তারা এই কাজটা করছেন। দাদা যেটা বললেন যে ওনার বললে অনেক সমস্যা হতে পারে, বললে অনেক সমস্যা আমাদের এখানেও হয়, আমাদেরও হতে পারে, আমার শুভাকাঙ্ক্ষীরাও আমাকে বলেন। কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, কাউকে না কাউকে তো বাংলাদেশ ক্রিকেটের এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে। এই যে তামিম ইকবাল কালকে বলেছেন, বলার প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ডের পরিচালক পর্যন্ত প্রকাশ্যে ফেসবুকের মতো প্ল্যাটফর্মে তাকে এরকম ভাবে ভারতীয় দালাল ট্যাগ দিয়ে দিচ্ছেন। আমাদেরকে তো এরকম অনেক কিছুই বলা হয়, কিন্তু তাই বলে কি বাংলাদেশ ক্রিকেটের ভালোটা আমরা চাইবো না? আমরা তো বাংলাদেশ ক্রিকেটটাই আমাদের হচ্ছে গিয়ে কাজের জায়গা, আমাদের আবেগের জায়গা। এখন মানুষ আবেগে ভেসে গিয়ে অনেক সময় অনেক কিছু করে, ভবিষ্যতে গিয়ে সেটা হয়তো বা ভুল বুঝতে পারে, কিন্তু সেই মানুষকে যে পরিচালনা করার যে জায়গাটা, সেই জায়গাটাতে আমি মনে করি যারা রেসপন্সিবল রয়েছেন তাদের আসলে ভয়েস রেজ করা উচিত যে বাংলাদেশের যে কোনো মূল্যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা উচিত। এটা আমার স্ট্যান্ড। সেটা যদি না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হবে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আবেগে ভেসে গিয়ে হয়তো অনেকেই বুঝতে পারছি না। যতক্ষণে বুঝবো, যতদিনে বুঝবো, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, তখন হয়তো আমরা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাব। এখন আমার আরেকটি জায়গায়, মানে আমার না শুধু, আমার মনে হয় যে যারা ক্রিকেটকে ভালোবাসেন এবং এই বিষয়টায় যারা কষ্ট পেয়েছেন ভারতের এই আচরণে, বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের, তারা বলছেন যে যদি আগে এরকম উদাহরণ থাকে অন্যান্য দেশের বিভিন্ন ধরনের ডিসপিউটের কারণে, যেখানে ক্রিকেট অনুষ্ঠিত হবার কথা ছিল সেই ভেন্যুটা পরিবর্তন করার নজির যদি থেকে থাকে বা বয়কট করারও যদি উদাহরণ থেকে থাকে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় যদি যে চাওয়াটা বাংলাদেশের দিক থেকে প্রকাশ করা হয়েছে ইচ্ছা আইসিসির কাছে, সেক্ষেত্রে বাধা কি কি নোমান আপনি মনে করেন? দেখুন, অতীতের যেসব উদাহরণের কথা বলছেন সেই সব উদাহরণের জায়গাগুলোতে ক্রিকেটের ওই আসরগুলার, ওই টুর্নামেন্ট গুলার ফিক্সচার হওয়ার অনেক আগে থেকেই সেটা নির্ধারিত ছিল। এবং তারা জানিয়েছিল, ধরেন 96-এ অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাতে যায়নি, 2003-তে নিউজিল্যান্ড কেনিয়াতে যায়নি, জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড, কিন্তু ওই টুর্নামেন্ট গুলাতে অন্যান্য কান্ট্রিও হোস্ট কান্ট্রি ছিল এবং ফিক্সচার হওয়ার আগেই ওই বোর্ডগুলাই তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিল। এবং ওই একটা ম্যাচ কি করেছিল তারা তো ভেন্যু শিফট করেনি। আইসিসি যেটা করেছিল ওই ম্যাচে প্রতিপক্ষকে পূর্ণ পয়েন্ট দিয়ে দিয়েছিল। সো বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির এখন পর্যন্ত যে স্ট্যান্ড আমি জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যে কথা হচ্ছে, ক্রিকেট ইনফ্যাক্ট একটা নিউজও করেছে এটা নিয়ে, যে প্রতিপক্ষকে ওয়াক ওভার দিয়ে দেবে। এখন অন্যান্য বোর্ডের ক্ষেত্রে বা অন্যান্য টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে অতীতে যে রেকর্ড, সেখানে শুধুমাত্র একটা ম্যাচই ছিল ওই পার্টিকুলার কান্ট্রিতে, ওই পার্টিকুলার দেশে। কিন্তু বাংলাদেশের এই চারটাই তো ভারতে। আমরা যদি ওয়াক ওভার দিয়ে দেই তাহলে তো হচ্ছে পুরো টুর্নামেন্টই আমাদের ওয়াক ওভারটা আসলে দিয়ে দিতে হবে। লজিস্টিক্যালি এটা আসলে খুবই চ্যালেঞ্জিং শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে যাওয়া, কিন্তু আমি মনে করি সেটা অসম্ভব না। প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের যদি সেই যোগাযোগের জায়গাটা থাকতো, আমি মনে করি এই সমস্যার সমাধান হওয়াটা সম্ভব ছিল, এখনো সেটা সম্ভব। কিন্তু খেলাটা যেহেতু রাজনীতিবিদদের হাতে এবং তারা এটা সমস্যার সমাধান চায় না, আমরা যেটাকে সমস্যা মনে করি ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে, ভারতের জায়গা থেকে, বাংলাদেশের জায়গা থেকে, ভারতের জায়গা থেকে অ্যাজ এ হোস্ট তারা পাকিস্তানের পর বাংলাদেশও তাদের দেশে আসবে না, এটা তাদের জন্য একটা মানে খুব ভালো দৃষ্টান্ত না। আর বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটাও আমাদের জন্য ভালো কিছু না। কিন্তু আমরা ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে, সাধারণ ক্রিকেট দর্শক, মিডিয়া, আমরা যেটাকে মনে করছি খারাপ, রাজনীতিবিদদের জন্য সেটাই হয়তো ভালো এবং রাজনীতিবিদরা হয়তো সেটাই চাইছেন। ফলে আমি এটার আসলে কোনো সমাধান এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ঘটনার শুরু থেকে আমি বলে আসছি যে, ঘটনার শুরু মানে একদিন পরে, 2 দিন পর থেকে আমি বলছি বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার সম্ভাবনা নো মোর দেন 5%। এবং গত কয়েকদিনে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা 5% থেকে 6% উন্নীত হয়েছে। আমার কাছে সেটা মনে হয় না, কেননা আমরা সেটা অংশগ্রহণ আসলে যে কোনো মূল্যে করতেই চাই না। তাতে আপনি মনে করছেন যে ক্রিকেটের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাই তো? প্রবল ভাবে, নিশ্চিত ভাবে।
ধন্যবাদ। একেবারে নিশ্চিত ভাবে। ধন্যবাদ। কেননা আমি জাস্ট ছোট থেকে কয়েকটা কথা জি, বলি, sure. আপনার হয়তো অত সময় নাই, আমি Please. জাস্ট ছোট্ট করে যদি একটু বলি যে হুম। বাংলাদেশে এই বছর ইন্ডিয়া আসার কথা, গত বছর যে ট্যুরটা ছিল সেটা পোস্টপোন্ড হয়েছিল, এই বছর সেই স্থগিত ট্যুরটা হওয়ার কথা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা আসেনি, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা আসবে এরকম একটা ভাইব বা ফিলিং আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। ইন্ডিয়া আসবে না। ইন্ডিয়া যদি একটা দেশে বাংলাদেশে না আসে, বাংলাদেশে সারা বছরে যত হোম সিরিজ আয়োজন করে যেই টাকা ইনকাম করি, একটা ইন্ডিয়া ট্যুরকে হোস্ট করলে তার চেয়ে বেশি টাকা ইনকাম হয়। এবং সেই বাস্তবতা শুধু বাংলাদেশের জন্য না, সব ক্রিকেট খেলুড়ে দেশের জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু, আগামী বছর এশিয়া কাপের আয়োজন হওয়ার কথা বাংলাদেশে। ইন্ডিয়া যদি এই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আসেনি, ইন্ডিয়া কি কারণে বাংলাদেশে এশিয়া কাপ খেলবে? আবার বাংলাদেশে না খেলে ইন্ডিয়া হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলবে, পাকিস্তানের সাথে তারা সেটা খেলছে, এখন বাংলাদেশের সাথে তারা খেলবে। আমার কাছে মনে হয় এশিয়া কাপও হবে না। এবং শুধু সেই জায়গাটাতেই না, আইসিসিতে যেহেতু ইন্ডিয়ার একটা প্রবল প্রভাবের জায়গা রয়েছে, সেইটা আইসিসি চেয়ারম্যান জয় শাহ হওয়ার কারণে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র হওয়ার কারণে, রাজনৈতিক কারণে, আইসিসি দিয়ে যদি ভারত মিন করে যে বাংলাদেশের ক্রিকেটকে কোণঠাসা করে দিব, সেটাও তাদের পক্ষে করাটা খুবই সহজ, খুবই সম্ভব। এই বছরে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে নিউজিল্যান্ডের আসার কথা, অস্ট্রেলিয়ার আসার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আমি বুদ্ধি দিচ্ছি না, আমি বুদ্ধি দেওয়ার কেউ না, আমি কেবল আশঙ্কা প্রকাশ করছি। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে বলে যে তোমরা বাংলাদেশ ট্যুরে যেও না, আমরা তোমাদের দেশে গিয়ে একটা টি-20 সিরিজ খেলে আসবো, তারা লাফাতে লাফাতে ওইটাতে রাজি হয়ে যাবে। অর্থনৈতিক কারণে, ক্রিকেটীয় কারণে সর্বনাশ তো বাংলাদেশ ক্রিকেটেরই আসলে হয়ে যাবে। ফলে এইটার লং টার্ম ক্ষতিটা আমরা এই মুহূর্তে আবেগে ভেসে গিয়ে আমরা অনেকেই বুঝতে পারছি না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আমি বলবো যে একটা ধ্বংসের শুরু এই জায়গা থেকে হয়ে যেতে পারে, যদি আমরা টি-20 বিশ্বকাপ যে কোনো ভাবে হোক বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে। জনাব নোমান, তাহলে বোর্ডে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, এই পার্সপেক্টিভ থেকে তারা কথা বলছেন না, বা তারা তো আসলে ইনফ্যাক্ট এই সরকারি সিদ্ধান্তটা, যেটি যুব ক্রীড়া উপদেষ্টা যে সিদ্ধান্ত দিয়েছেন বা যেটি বলেছেন সোশ্যাল মিডিয়াতে, যেটি পোস্ট করেছেন, সেটির বাইরে গিয়ে কোনো কথা বলার মতো অবস্থায় নেই। তো সেক্ষেত্রে আপনি মনে করছেন কি যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের পদ টিকিয়ে রাখার জন্য এটি করছেন, নাকি তারাও এক ধরনের অস্বস্তি থেকে বুঝতে পারছেন না যে কি বলা উচিত? আমি মনে করি যে তারা বুঝতে পারছেন। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা রয়েছেন তাদের মধ্যে অন্তত 4-5 জনের সাথে গত এই কয়েকদিনে আমার রেগুলার কথাবার্তা হয়েছে, এবং আমি তাদের কাছ থেকে ট্রু যে ফিলিংটা পেয়েছি, বাংলাদেশ ক্রিকেটের সামনে যে এরকম একটা ভীষণ খারাপ সময় আসছে, সেটা তারা বুঝতে পারছেন যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলি। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তারা বলেন যে ভাই আমাদের হাত পা বাঁধা, আমরা তো সরকারের অধীনেই হচ্ছে গিয়ে একটা স্পোর্টস ফেডারেশন, আমরা গভর্নমেন্ট একটা ডিসিশন দিলে এর এগেনস্টে যে আমরা কি বলতে পারি। কিন্তু আমার কথাটা হচ্ছে আপনারা 25 জন বোর্ড ডিরেক্টর, আপনারা কেউ বলতে পারবেন না। বাংলাদেশে এত এত মিডিয়া রয়েছে, সেটা হচ্ছে কি ধরেন কেউ বলে না, এখন কেউ বলে না দেখে আমি বলবো না, আপনি বলবেন না, সে পার্সোনাল একটা দায়ের জায়গাটা সেটা থাকে না। হ্যাঁ, আমি যদি বুঝতাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররাও এটা মনে করছেন যে ভারতে আমাদের খেলতে যাওয়ার দরকার নাই, অতএব এই সরকারের যে সিদ্ধান্ত সেটা তাদেরও সিদ্ধান্ত, আমার তাহলে আপত্তি থাকতো না, আমার আপত্তির জায়গাটা তাহলে ভিন্ন থাকতো। কিন্তু তারা যখন বুঝতে পারছেন যে এটা বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ ডেকে আনবে, তখন তারা স্পিক আউট করেন না কেন? তখন তারা মিডিয়াকে বলেন না কেন? ইভেন তখন তারা এটা সরকারের কাছে পর্যন্ত বলেন না কেন? সরকার যখন সিদ্ধান্ত নিচ্ছে তখন তারা এই জিনিসটা সরকারকে বোঝান না কেন যে না, বাংলাদেশ যদি এখন এই খেলাটা না খেলে তাহলে আমাদের ভবিষ্যতে এই এই সমস্যাগুলো হতে পারে? তারা সেটা বলেন না। ভাই, এই সরকার 1 মাস পরে থাকবে না, এই ক্রিকেট বোর্ডও হয়তো 2 মাস পরে থাকবে না, আমরা জানি না পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কি হবে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট তো থাকবে। কিন্তু সরকার না থাকলে অনুমান মানুষের আবেগটা তো থাকবে, মানে মানুষের আবেগের বিষয়ে বোধহয় মানুষ, মানে বোর্ডের যারা দায়িত্বশীল রয়েছেন বা অনেকেই যেভাবে তামিম কথা বলেছেন, যেভাবে আপনি বলছেন, অনেকেই হয়তো সেই আবেগের বিষয়টি মাথায় রেখে কোনো ঝুঁকির মধ্যে যেতে চাচ্ছেন না, সেটাও তো একটা বাস্তবতা, তাই না? তাহলে তো হলো না। তাহলে আপনি ক্রিকেটের পলিসি মেকিং এ আপনি আছেন কিসের জন্য? আপনি যদি সেটা বুঝেন যে মানুষের আবেগের কথা মাথায় রেখে আমি আসলে এটা করছি না, আমি ঝুঁকি নিচ্ছি না, তাহলে তামিম সেটা ঝুঁকি নিয়ে বলেনি, আমি সেটা ঝুঁকি নিয়ে বলছি না। আমাদের কি মানুষের আবেগটা মাথায় নেই? আমরা কেন বলছি, কি কারণে বলছি? আপনারা কেন বলতে পারবেন না? আপনারা তাহলে চেয়ার ছেড়ে দেন, দায়িত্ব ছেড়ে দেন। আপনারা তো তাও তো ইতিহাসে একটা দায় মুক্তি আপনারা পাবেন। আপনারা এখন যেটা করছেন তাতে আপনারা সমকালে হাততালি পেল, মহাকালের কাছে আপনারা কেউ ক্ষমা পাবেন না। ভবিষ্যতে কেউ বলবে না যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বা ডক্টর আসিফ নজরুল যখন ক্রীড়া মন্ত্রণালয়ে ছিলেন তখন বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি। সবাই বলবে আমিনুল ইসলাম বুলবুল যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, যেই বোর্ডে বুলবুল ভাই ছিলেন, ফারুক ভাই ছিলেন, পাইলট ভাই ছিলেন, ফাহিম ভাই ছিলেন, রাজ ছিলেন, সেই বোর্ডের সময় আমরা ওয়ার্ল্ড কাপ খেলিনি।
মহাকালের কাছে আপনাদের কারো দায় মুক্তি থাকবে না। ফলে জি। এখন আপনারা যদি ওই ভয়ে, মানুষের আবেগের ভয়ে নিজের ওই সেন্সটাকে বিসর্জন দিয়ে চুপচাপ থাকেন, এটাও আপনাদের কাছে একসময় ফেরত আসবে। ধন্যবাদ নোমান, আসবো আপনার কাছে। জনাব ব্যানার্জি, আপনার কাছে একটু আসতে চাই। আমি একটু হিস্টোরিক্যাল যে কনটেক্সট, সেই জায়গা থেকে প্রশ্নটা করতে চাই। আমরা দেখেছি যে একটা সময় যখন স্নায়ুযুদ্ধ চলেছে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে, এক ধরনের বৈরী সম্পর্ক, টানটান উত্তেজনা, তখনও রাজনীতির বাইরে গিয়ে কালচারাল এক্সচেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় এটি লিখেছে, এই বিশ্লেষণটি দাঁড় করিয়েছে যে স্পোর্টসের ক্ষেত্রেও এক ধরনের সম্পর্ক ছিল, মানে স্পোর্টস কালচার এগুলোকে রাজনীতির বাইরে রেখেই পৃথিবীর যে এই বলবো যে রাজনীতির যে ঘটনা প্রবাহ সেগুলো প্রবাহিত হয়েছে। কিন্তু এই জায়গাটিতে দেখলাম যে একটা উল্টো ব্যাপার, যেখানে ক্রিকেটকে আশ্রয় করে বা ক্রিকেটকে ব্যবহার করে যে সেন্সিটিভিটির যে টুল, ধর্ম, রাজনীতি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সামনে চলে এসছে। তো এটি তো শুধু বাংলাদেশ ভারত ইস্যু নয়, আমি মনে করি যে এটা ওভারঅল, আপনি যদি গ্র্যান্ড ন্যারেটিভটা দেখেন, ক্রিকেটের জন্য এটা ক্ষতির একটা কারণ। আপনার পর্যবেক্ষণ বা আপনার মন্তব্য জানতে চাই। নিশ্চয়ই, মানে যেটা দেখুন, ভারত বাংলাদেশ মানে আমি জিনিসটাকে আরেকটু ন্যারো করছি। হুম। আমরা এবং বাংলাদেশিরা, আমরা তো আগে সকলে বাঙালি, এটাই তো আমাদের মেন পরিচয়। মানে মানে মেন পরিচয় না হলেও খুবই এক গুরুত্বপূর্ণ পরিচয় সেটা। সেই জিনিসটাকে আমি দেখছি মানে যে যার অ্যাকর্ডিং টু হিজ অর হার ওন কনভিনিয়েন্স বেশ ভুলেই যাচ্ছেন। সেখানে সম্পূর্ণ একটা সাম্প্রদায়িক রং লাগানো হচ্ছে, ইচ্ছে করে লাগানো হচ্ছে, কারণ মানে there are a significant number of haters on both sides of the border. আর তাদের চক্রান্তে আমরা পা দিচ্ছি। একটু আগে নোমান ভাই যেটা বলছিলেন একদম ঠিক কথা, মানে ওনার স্পষ্ট কথাগুলো শুনতে, মানে আমি ওনাকে ফেসবুকেও মানে প্রায় ফলো করি, তো ওনার কয়েকটা ভিডিও আমি দেখেছি। তো উনি মানে উনি এক্ষুনি যে কথাগুলো বললেন যে কিছু গোষ্ঠী বাংলাদেশে আছে যারা সামহাউ চায় যে বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হোক। আর আমি যদি আমাদের ভারতের কথা বলি, সেখানেও গত 10-11 বছর ধরে একটা কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা মতো করা হচ্ছে যে আমাদের দেশটা যেন সেকুলার না থাকে। Seeds of hatred are being encouraged to grow time and time again. সব থেকে ভয়ঙ্কর চিন্তার বিষয় হচ্ছে এইটা। তো এবার বাংলাদেশের সঙ্গে যে এই ব্যাপারটা হয়ে যাবে, সেটা অ্যাটলিস্ট আমি কখনো স্বপ্নেও পাবো। তো আমি বেশি কিছু বলবো না, আমি জাস্ট এইটুকুই মনে করি যে বাংলাদেশের ভাস্ট মেজরিটি এখনো সেন্সিবল। সেখানে ওপেন মাইন্ডেড সেন্সিবল লোকের সংখ্যা এখনো অনেক বেশি। আর আমার এখনো স্থির বিশ্বাস যে বাংলাদেশ আগের মতোই হয়ে যাবে। আমি এটুকুই বলবো, আমার এই বিষয়ে আর বেশি কিছু বলার নেই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন জনাব ব্যানার্জি, যে আপনি যেভাবে চিন্তা করছেন বা আপনি যেভাবে আজকের অনুষ্ঠানে কথা বলেছেন, শশী থারুরের বক্তব্য আমরা দেখেছি ভারতীয় মিডিয়াতে বা ভারতীয় ক্রিকেটে যারা ম্যাটার করেন অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এবং এটির সঙ্গে আরও যুক্ত করে বলতে চাই যে ধরেন লন্ডনে বসে আমি অনুষ্ঠান করছি, এখানেও আমাদের ভারতীয় যারা বন্ধুরা রয়েছেন তারাও যে লিবারাল চিন্তা চেতনাকে ধারণ করেন, সেটির সঙ্গে ভীষণ রকমের সাংঘর্ষিক মোস্তাফিজকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা সবাই স্বীকার করছি বা বলছি। এখন অনেকেই বলছেন যে বাংলাদেশের একটা সেকশন অফ পিপুল তারা অনেক বেশি আবেগ দেখিয়েছে, অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু একটা মানে মডার্ন ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা 21 শতাব্দীর যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে শুধুমাত্র ধর্মাশ্রয়ী কোনো একটি রাজনৈতিক দলের হুমকি ধামকির বিপরীতে
শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে একজন খেলোয়াড়কে এভাবে দল থেকে বের করে দেওয়া বা টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার কি কোনো খুব স্বাভাবিক বা কোনো ছকে বাঁধা প্রতিক্রিয়ার সুযোগ রয়েছে? মানে এই আবেগটি কি স্বাভাবিক নয় কিনা, এটি আমার জানার ইচ্ছা। এইটাই তো আমার মনে হয় সাম্প্রদায়িকতার একটা পার্ট। মানে একজন প্লেয়ারের নাম দেখে, তার ধর্ম দেখে আমি তাকে টিমে রাখবো কি রাখবো না সেই ডিসিশনটা নেব, মানে এর থেকে আনফরচুনেট এবং এর থেকে আনসিভিলাইজড আর কিছু হতে পারে না। মানে আমরা বোধহয় সেই আরো সেই মানে সেই গ্র্যাজুয়ালি বোধহয় আমরা সেই মিডল এজেসেই ফিরে যাচ্ছি আর কি, আমার সেটাই মনে হয়। আর এর বেশি আর কি বলবো বলুন, মানে এটা আপনিও জানেন, আমিও জানি, নোমান ভাইও জানেন, না, সকলেই জানেন। ওই জায়গাতেই বোঝার চেষ্টা করছি যে ধরেন বিচ্ছিন্নভাবে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ফোরামে বিভিন্ন স্ফিয়ারে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, জানাতেই পারেন, কিন্তু একটা বোর্ড যখন এরকম একটি সিদ্ধান্ত নেয় বা একটা প্রতিষ্ঠান একটি দেশের যখন এরকম একটি সিদ্ধান্ত নেয়, তাহলে আসলে মানে আশাবাদের জায়গাটা মানে কোথায় সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি, আমি ট্রাইং টু এক্সপ্লোর। এটা দেখুন, এটা তো মানে এখানেও ইলেকশনের কথাটা মাথায় রেখেই, মানে অ্যাটলিস্ট খানিকটা হলেও ইলেকশনের কথা মাথায় রেখেই ডিসিশন নেওয়া হয়েছে। কারণ ইফ আই এম রাইট, লোকসভাতেই মানে আমাদের যে মানে পার্লামেন্ট আর কি, সেখানেই এই মুস্তাফিজুর নিয়ে একটা আলোচনা হয়েছিল এবং সামওয়ান ফ্রম মানে if my memory serves me right, someone from the someone from one of the opposition parties এই পয়েন্টটা রেজ করে যে বাংলাদেশে এত ঝামেলা হচ্ছে অথচ কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স একজন বাংলাদেশি প্লেয়ারকে টিমে নিয়েছে। তো এই বিষয়ে সরকার কি করছে, একজন অপোজিশনের একজন এই পয়েন্টটা রেজ করেছিল। তার কিছু দিন পরেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়। তো এবার যদি এই বিষয়টা পার্লামেন্টে না উঠতো তাহলে হয়তো কিছুই হতো না। যেই মাত্র এটা উঠলো পার্লামেন্টে তখনই একদম চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা। And straight away মুস্তাফিজুর was dumped। একটু আগে আমি যেটা বললাম যে এই দু দেশেই এখন, মানে শুধু দু দেশ বলে না, এন্টার মানে শ্রীলঙ্কায় আমি অতটা মানে এখন এক্সাক্ট সিচুয়েশনটা কি আমি অতটা ওয়াকিবহাল নই, কিন্তু এই তিনটে দেশে, ভারত, পাকিস্তান এবং এখন বাংলাদেশ, এই তিনটে দেশেই তাদের সব পলিটিক্যাল লিডাররা তারাই ডিসিশন নিচ্ছে। রাইট, ধন্যবাদ জনাব ব্যানার্জি। আমি নোমান মোহাম্মদ আপনার কাছে শেষ প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে, ক্রিকেটীয় বিশ্বে বা ক্রিকেট বিশ্বে ভারতকে যে সফট পাওয়ার হিসেবে বিবেচনা করা হয়, আপনার কি মনে হয় যে এই যে ঘটনাটি মুস্তাফিজকে কেন্দ্র করে যেটা ঘটলো, সেখানে তাদের সফট পাওয়ার বা তাদের শক্তির ক্ষেত্রে এটা একটা বড় ধরনের আমি বলবো যে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নটাকে আরেকটু ভিন্নভাবেও করা যায় যে অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা তো জানে যে একটা অবিচার হয়েছে বাংলাদেশের একজন ক্রিকেটারের ব্যাপারে, সেক্ষেত্রে তারা কি এই বিষয়ে কোনোভাবে ইনভলভ হওয়ার কোনো সুযোগ রয়েছে বা প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন? না, 0% চান্স, কোনো চান্স নেই। আমি আপনার আলোচনার আগে একটা কথা তো বলছিলাম, ভারত হচ্ছে কি ক্রিকেট বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের মতো। এই যে ট্রাম্প যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেছে, কেউ কি ইনভলভ হয়েছে? কেউ কোনো কথা বলছে? কেউ কোনো বিবৃতি দিয়েছে? মানে আমি বলছি যে যারা ম্যাটার করে। সো ক্রিকেট ওয়ার্ল্ডে ওইটা হবে না, কারণ ভারত ওই রকম পাওয়ারই আসলে হোল্ড করে। এই জায়গাটার খেলাটা, আগুন নিয়ে খেলাটা ভারত শুরু করেছে, সেটা নিয়ে আমার কোনো রকম কোনো ডাউট নেই। কিন্তু সেইখানটাতে বাংলাদেশ যে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে, সেইটা আমাদের সর্বনাশের পথ তৈরি করছে। ভাই, এই জায়গাটা থেকে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের ক্রিকেটের কি হবে, আমার ভাবনা তো সেইটা। ক্রিকেট ওয়ার্ল্ড নিয়ে তো আমার ভাবনা নেই, আমি তো আইসিসির প্রতিনিধি না। ভারতীয় ক্রিকেট নিয়ে আমার ভাবনা নেই, ভারতের প্রতিনিধি আমি না। আমি বাংলাদেশের বৃহত্তর ক্রিকেট ফ্র্যাটার্নিটির একটা খুবই ক্ষুদ্র অংশ।
ফলে বাংলাদেশ ক্রিকেটের বেটার ইন্টারেস্ট কোনটাতে আমরা সার্ভ করছি, কোন সিচুয়েশনটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করলে কোন ডিসিশনটা গেলে হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, আমি তো সেইটাই আসলে দেখবো। এবং সেইখানটা থেকে আমার মনে হয় না যে ভারতের এইখানে তাদের ক্রিকেটে সফট পাওয়ারের ওই জায়গা প্রশ্নের মুখে পড়বে বা অন্যান্যরা ভারতকে প্রেসার দেবে। পাকিস্তান বলছে, পাকিস্তান দিচ্ছে, পাকিস্তান বাংলাদেশে যদি এখন এসে প্রতি বছর আমরা 2বার পাকিস্তানে যাই, পাকিস্তান 2বার বাংলাদেশ ট্যুরে আসে, তাতেও কিন্তু পরিস্থিতি অন্যরকম কোনো কিছু হবে না। ভারতের সঙ্গে বিরোধের জায়গাটা যদি আমরা ঠিক সেই জায়গাটাতে নিয়ে নোমান খুব ব্রিফলি একটা মানে আমি হাইপোথেটিক্যাল প্রশ্ন সাংবাদিকতায় খুব একটা পছন্দ করি না, কিন্তু এই পর্যায়ে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি আপনাকে। সেটা হচ্ছে যে ধরেন এই প্রতিক্রিয়া না দেখিয়ে বাংলাদেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে একটা চিঠি দিয়ে জানতে চাইতো যে এটি কেন করা হলো এবং এটির বিপরীতে তারা কিভাবে এটিকে রেকটিফাই করবে বা রিকনসিলিয়েশনের জায়গাটা কোনটা, বা জবাব জানতে চাইতেই পারে। সেই ক্ষেত্রে যদি ভারত বলতো যে এটা জানাতে আমরা বাধ্য নই, মানে আমরা একটা ক্রিকেট আইপিএলে একজন ক্রিকেটার এসছেন, আমরা বাদ দিয়েছি, মানে তাদের আচরণটা যদি এমন হতো, তাহলে বাংলাদেশের কি এই হার্ডলাইনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করেন? মানে সেই ক্ষেত্রে যাওয়া যেতে পারতো? তখনও আইসিসির কাছে আমরা সেই ডকুমেন্টসটা দেখাতে পারতাম যে আমাদের একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে, সেই বাদ দেওয়ার প্রেক্ষাপটে সেই দেশের সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে কি কি জিনিসপত্র হচ্ছে, এবং তাদের কাছে আমরা জানতে চাইলে অফিসিয়ালি তারা আমাদেরকে বলেছেন যে তারা এটা জানাতে আমাদেরকে বাধ্য নয়। ভাই, নিজের ভালোটা তো পাগলও বুঝে। বাংলাদেশ ক্রিকেটের ভালো ফাইনালি গিয়ে কোনটাতে হবে, এই মুহূর্তের ভালো শুধু পাবলিক সেন্টিমেন্ট, পপুলার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে না, সেইটা আমরা ভাববো না, তাহলে আমরা ওই জায়গাটাতে কিসের জন্য বসে রয়েছি? অবশ্যই এইখানে যখন সুপার পাওয়ার হিসাবে, সুপ্রিম পাওয়ার হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বের জায়গাটা অনেক বেশি, সেই দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আমরাও তো আমাদের সবচেয়ে ভালো কোনটা হবে সেটাও তো আমরা বুঝতে ব্যর্থ হয়েছে, অথবা বুঝেও আমরা অন্য কিছু করতে পারিনি আমাদের গভর্নমেন্টের কারণে। আপনি কিছুক্ষণ আগে ওই দাদাকে প্রশ্ন করছিলেন যে বিভিন্ন সময় ওয়ার্ল্ডের নানান ক্ষেত্রে স্পোর্টস এখানে একটা ব্রিজ হিসেবে কাজ করেছে। খুব বড় একটা এক্সাম্পল রয়েছে সেই পিংপং ডিপ্লোমেসি, যেটা ইউএসএ এবং চায়নার মধ্যে, যেটা আর্লি 70s হয়েছিল টেবিল টেনিস খেলার মাধ্যমে তাদের ওই সম্পর্ক উন্নয়নের যে জায়গাটা হয়েছিল। সো এরকম উদাহরণ অতীতে বিভিন্ন সময় রয়েছে। কিন্তু সো বাংলাদেশ, ভারত, এই দুইটা দেশ স্পোর্টসটাকে সম্পর্ক উন্নয়নের একটা ব্রিজ হিসাবে না দেখে এখন যে সেইটাকে একটা সম্পর্কটাকে বিষিয়ে তোলার একটা মানে মাধ্যম হিসাবে দেখলো, এইটা আসলে সবচেয়ে বেশি আনফরচুনেট। ভারতের এই জায়গা থেকে তারা কোনো অবভিয়াসলি কোনো কিছু গেইন করবে না, তাদেরও এখান থেকে অনেক কিছু হারানোর রয়েছে, তাদের রেপুটেশন হারাবে। পাকিস্তানের পর বাংলাদেশ যাচ্ছে না, এইটা তাদের জন্য, ক্রিকেট ওয়ার্ল্ডটা খুব ছোট্ট একটা ওয়ার্ল্ড, তো সেইখানটাতে এটা তাদের জন্য কোনো ভালো কিছু না। দেন এগেইন, ভারত নিয়ে আমার মাথা ব্যথা কি? আমার মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশের যেই ক্ষতিটা হবে এই জায়গায়, শুধু সেটা অর্থনৈতিক ক্ষতি না, অর্থনৈতিক ক্ষতির সঙ্গে লং টার্ম আমাদের ক্রিকেটের উপরে যে প্রভাবটা পড়বে, সেইটা কি আসলে বাংলাদেশ রিকভার করতে পারবে কিনা, ওইটাই আসলে আমার মধ্যে সবচেয়ে বড় সংশয়ের জায়গাটা তৈরি করেছে। আমি এখনো মনে করি ডিসিশন যেহেতু হয় নাই, রেফারির ফাইনাল হুইসেল হওয়ার আগ পর্যন্ত বা ক্রিকেট খেলার ফাইনাল বলটা হওয়ার আগ পর্যন্ত ফাইনাল কোনো কিছু না। তো আমি এখনো হোপ এগেইনস্ট দ্য হোপ, আমি বলছি 5% সম্ভাবনা, কিন্তু আমি চাই সেই 5%টাকে 100%-এ কনভার্ট করে দুই দেশের দায়িত্বশীল মানুষরা বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা যেন নিশ্চিত হয়। তা না হলে যেই ক্ষতিটা হবে সেটা আমরা রিকভার করতে আমাদের জন্য আসলে খুব 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 কঠিন হয়ে যাবে। অনেক ধন্যবাদ নোমান মোহাম্মদ এবং শায়েক ব্যানার্জি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা বরাবরই বলি যে আমাদের প্রথাগত রাজনীতির যে নেতিবাচকতা রয়েছে, সেটি থেকে ক্রিকেটের যে সৌন্দর্য বা সৌকর্য, সেটিকে আলাদা রাখতে হবে, এবং সেই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।